গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তা আজকে এক কাপ চায়ের সাথে মর্নিংটা জানালাম। তো এখনই জাস্ট চা করে নিয়ে এলাম। তো চা করে নিয়ে ভাবলাম যে এত সুন্দর একটা পরিবেশ, দেখো, নিঝুম নিস্তব্ধ একদম। আর যেহেতু এখন সকাল, সেই জন্য পরিবেশটাও বেশ ঠান্ডা ঠান্ডা। তা সেই জন্য ভাবলাম যে না, একটু বাইরে দাঁড়িয়ে চাটা খাই। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি, তা সেই জন্য বাইরে এলাম। আজকেও মনে হচ্ছে সেই রোদ দেবে আজকে, আর সেই গরমটা ফেলবে। কালকে তো প্রচুর গরম ছিল, তো আজকেও মনে হচ্ছে তাই। কারণ দেখো, প্রচুর রোদ সকাল থেকেই। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:45, আর আমি উঠেছি তখন 5:30। তো উঠে ঘরের সব কাজকর্মগুলো করলাম। তা করার পরে তারপরে আমি ভাবলাম যে না, এখন ক্যামেরাটা অন করা যাক। তা সেই জন্য চা করে এনে একটু বাইরে দাঁড়িয়ে তারপরে এখন ক্যামেরাটা অন করলাম। তা চলো এখন একটুখানি ঘরে যাই, কারণ শঙ্কর উঠে গেছে ঘুম থেকে, আবার আর একটু পরেই চলে যাবে দোকানে। তো চলো যাওয়া যাক। এই যে শঙ্কর উঠে গেছে ঘুম থেকে। ও শঙ্কর দা আবার গেঞ্জি পরেনি। আজ সকাল সকালই কিন্তু গাছে জল দিচ্ছি, কারণ এরপরেই যখন নাকি ঘরে ঢুকে যাব তখন ঘরের সব কাজে আমি মগ্ন হয়ে যাব। এরপর তোমরা দেখতে পাবে যে আমি একের পর এক কত কাজ করছি। তো গাছগুলোকে এই কারণেই জল দিচ্ছি যে রোদ তো পাচ্ছে, হাওয়াও পাচ্ছে, কিন্তু জল তো ঠিক মতন পাচ্ছে না, কারণ এখানে যে বৃষ্টিই নেই। তো সেই জন্য আমি ঠিক করে নিয়েছি যে না, প্রত্যেক দিন আমি সকালবেলা করে এখন জল দিয়ে দেবো। তা জল দেওয়াতে কিন্তু গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে, আর বেশ ভালো লাগছে, কারণ কষ্ট করে লাগানো তো গাছগুলো। তাই গাছ যখন ঠিকঠাক থাকে তখন নিজের মনটাও খুব ভালো লাগে। শত হলেও গাছের তো প্রাণ আছে। তা এখন দেখতে পাচ্ছ যে আমি সোফার ঘরে চলে এসেছি। আর এই ঘরে না আমার জানলাগুলো খুলতেই ইচ্ছা করে না, কিন্তু না খুললেও হবে না। এই ঘরটা এত ছোট, আমার ঘরগুলোই ছোট ছোট। তা সোফা রাখাতে আরও জানি ছোট হয়ে গেছে। তা দেখতেই পাচ্ছ যে ঠিক বড় সোফাটার পেছনেই কিন্তু এই জানলাগুলো। তা সেই জন্য আমাকে যখনই জানলা খুলতে হয় তখনই এই সোফাগুলো সরিয়ে নিয়ে তারপরে আমাকে জানলাগুলো খুলতে হয়। তা এক এক সময় ভালো লাগে, আবার এক এক সময় ভালো লাগে না। তা যাই হোক, দেখতেই পেলে যে জানলাগুলো খুলে দিলাম। এবার চলে এলাম ড্রয়িং রুমে। তো এবার ডাইনিং টেবিলটার ওপরে যে সকালবেলায় যে চা খেয়েছিলাম, তো সেই দেখতেই পাচ্ছ বিস্কুটের কৌটো, তারপরে চায়ের কাপ সব এখানে রয়ে গেছে। তা আমি ভাবলাম যে না, এগুলো সব সরিয়ে দিই, পরিষ্কার করে ফেলি। আর ওইদিকে ফুলদানিতে শঙ্কর অনেক দিন হয় গোলাপ রেখেছিল, তো গোলাপটা না শুকিয়ে গেছিলো। তা আমি ভাবলাম যে না, এখন ফুলদানির জলটা পাল্টাই, কারণ অনেকটা দিন হয়ে গেছে তো। তা সেই জন্য ভাবলাম যে না, এখন আবার নতুন করে ফুল রাখবো। ফুল রাখি, চাই মানি প্ল্যান্ট রাখি। আমি মানি প্ল্যান্টই বেশিরভাগ রাখি টবের মধ্যে। তো সেই জন্য জলটাও ফেলে দিলাম আর ফুলটাও ফেলে দিলাম। আর এদিকে চলে এসেছি এবার বিছানা তুলতে। তা দেখতেই পাচ্ছ যে বিছানা তুলে আমি এখন ঝাড়ুটা দিয়ে ঝেড়ে দিচ্ছি। তা বিছানা তুলতে তুলতেই ভাবলাম যে না, আজকে যেরকম করেই হোক আজকে আয়নাটা পরিষ্কার করতে হবে। কারণ আমি কিছুদিন হয় পরিষ্কার করেছি, আবার মেহেন্দি যখন এসেছিল তখন মেহেন্দিও পরিষ্কার করেছে। যেহেতু ওই শঙ্কর পাউডার মাখে, তা সেই জন্য কি হয় না, ওই পাউডারে একদম আয়নাটা না ভর্তি হয়ে থাকে। তা সেই জন্য আজকে ভাবলাম যে না, একটুখানি পরিষ্কার করি। আর আজকে কাজের বেশ মুডও আছে, দেখতে থাকো তোমরা, দেখবে আমি একের পর এক কত কাজ করছি। এর জন্য আমি থ্যাংক ইউ জানাই আমার মেয়েকে, থ্যাংক ইউ জানাই সব ব্লগারদেরকে, কারণ আমি এত কাজ কোনোদিন করতামই না। পারতাম না তো করবো কোথা থেকে বলো? কিন্তু ব্লগিং দেখে দেখে না এখন আমার এত এনার্জি লাগে কাজে
যে মানে তোমাদেরকে কি বলবো, এই যে তোমরা যারা ভালোবেসে আমার ব্লগিংটা দেখো, তা দেখবে যে আমি যে এই যে কাজগুলো একের পর এক করে যাচ্ছি, তা তোমাদেরও না দেখবে এক সময় মনে হবে যে না, আমরাও এইভাবে কাজ করি। আর কাজ করলে না সত্যিকারের সময় যেরকম কেটে যায়, তেমনি শরীর ভালো থাকে, মন ভালো থাকে। এটা কিন্তু মানতেই হবে। কি আমি কথাটা ঠিক বললাম কি না? এই যে আমি মাঝখানে ব্লগিং বাদ দিয়ে দিয়েছিলাম, তখন না একদম সময় কাটতে চাইতো না, যার জন্য কি করতাম, আমি দোকানে চলে যেতাম, দোকানে গিয়ে বসে থাকতাম। কিন্তু দোকানে না ঠিক আমার ভালো লাগতো না। আমি শঙ্করকে বলতাম, তাই শঙ্করও বলতো যে তুমি আবার ব্লগিং চালু করো না। তা যাই হোক, আমার এনার্জির ওষুধ হচ্ছে আমার মেয়ে। তা আমার মেয়ে আসার পরেই কিন্তু আমি আবার ব্লগিংটা চালু করে দিলাম। তো ওই দিন তো আলিপুরদুয়ারে গেছিলাম, তা তোমরা দেখলে। তো হঠাৎ করে আমার মনে হলো যে না, বানেশ্বর মন্দিরে যখন এসছি, তা এখান থেকেই ব্লগিংটা শুরু করি। তা যাই হোক, কোনো কিন্তু আমি এক্সপেকটেশন রাখি না কারো থেকে যে আমার ব্লগিং সবাইকে দেখতেই হবে। যারা ভালোবেসে দেখবে তারা অবশ্যই দেখো আমার ব্লগিং। আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তবে আমি এটা এক্সপেক্ট করি না যে আমি কোনো দিন মানে আমার কোনো দিন যে কি বলবো, আমার ব্লগ কোনো দিন ভাইরাল হবে বা অনেক লোকে দেখবে। এই যে 30-40 জন যে দেখে না, এনাফ আমার জন্য। একদম সত্যি বলছি, মন থেকে বলছি একদম। কারণ আমি চাই যতটুকুন লোক দেখবে আমাকে মন থেকে দেখুক আর মন থেকে ভালোবাসুক। কারণ আমি বেশি মানে আমার এক্সপেকটেশন বেশি নেই, কোনো কিছুতেই নেই জীবনে। আমি কোনো কিছু মানে বেশি চাইনি, কোনো দিন কারোর কাছ থেকেই কিছু চাইনি। তো যাই হোক, দেখো বকবক করতে করতে আমার আয়নাটাও কিন্তু গোছানো হয়ে গেল। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ তো, ওই যে মুখের যে ক্রিম, ওই ক্রিমটা কিন্তু আমাকে মেহেন্দি দিয়েছে, অনেকগুলো ক্রিম দিয়েছে আমাকে লোটাসের। তো সেগুলোই সানস্ক্রিন, তো সেগুলোই আমি লাগাই এখন। আর এদিকে আয়নাটাকেও পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এবার আমি ভালো করে সুন্দর করে একদিকে পরিষ্কার করছি, মানে আরেক দিকে গুছিয়ে রাখছি। তো এই করতে করতে দেখবে আমার কিন্তু গোছানোও হয়ে যাবে, আবার এদিকে আয়নাটাও পরিষ্কার হয়ে যাবে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বেশ অনেক কয়টা কাজ সেরে নিলাম, তাই না? যেরকম সোফার ঘরের জানলাটা খুলে ফেললাম, তারপরে ড্রয়িং রুমের যে ডাইনিং টেবিলের ওপরে যা যা ছিল সেগুলো রান্নাঘরে রেখে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করলাম, তারপরে বিছানা উঠিয়ে নিলাম। এবার দেখো আয়নাটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল, তাই না? এখন না আমার খুব ভালো লাগে। এখন আমার মানে মাঝখানে আমি হাসতে ভুলে গেছিলাম, যেটা নাকি আমার অমূল্য সম্পদ একটা। মানে এটা আমি কি বলবো, জন্মের থেকেই হয়তো পেয়েছি এটা। আমার কিন্তু এটা ন্যাচারাল, আমি ইচ্ছে করে হাসি না। তোমরা সেই আমার হাসি দেখলেই বুঝতে পারবে যে আমি কি জোর জবরদস্তি হাসি না, ওটা ন্যাচারালি। তবে একটা জিনিস কি জানো তো, আগে আমি এতই হাসতাম যে কেউ যদি কোনো দুঃখের কথা বলতো তাতেও আমি হাসতাম। এটা কিন্তু ঠিক না, তাই না? তা দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু সেই মন দিয়ে কাজ করছি আমি, একের পর এক কাজ করে যাচ্ছি। আর আরেকটা কথা বলি, সবাই তো দুর্গাপুজোর সময় ঘর পরিষ্কার করো, কিন্তু আমি কিন্তু ঘর কোন সময় পরিষ্কার করি জানো? যখন আমার মেয়ে আসে। কারণ আমার মেয়েই আমার লক্ষ্মী, আমার মেয়েই আমার দুর্গা। তো ও যখন আসে ঠিক তার আগেই কিন্তু আমার ঘর আমি পরিষ্কার করি। কারণ আমার মেয়ে এসেই ও চারিদিকে তাকিয়ে আগে দেখবে যে ঘর পরিষ্কার আছে তো। তা যাই হোক, ও তো পরিষ্কার করে দিয়েই গেছে আর বলে দিয়ে গেছে যে মা, এই যে আমি পরিষ্কার করে দিয়ে গেলাম, তুমি এর ওপরেই আবার পরিষ্কার করে রাখবে, দেখবে এতে তোমার খাটনিও কম হবে, আবার ঘরটাও পরিষ্কার থাকবে। সত্যিই তাই, আমি নিজেও দেখলাম। কিন্তু কি বলো তো, সবসময় তো করতে ইচ্ছে করে না, কুড়েমি লাগে। তা সেই জন্য যাই হোক, এর জন্য আমি ইউটিউবকেও থ্যাংক ইউ জানাচ্ছি। কারণ এই ব্লগিং করতে গেলে পরে তো কাজকর্ম তো দেখাতেই হবে,
তা সেই জন্য আমার দেখো কাজকর্মগুলো হয়েও যাচ্ছে, আবার এদিকে ব্লগিংটাও হয়ে যাচ্ছে। তা আমার না ডাস্ট অ্যালার্জি আছে, তো দেখতেই পাচ্ছ যে আমি একটুখানি নাকটা মুছে নিলাম, কারণ মনে হচ্ছে যেন সর্দি সর্দি লাগবে। তো যাই হোক, সর্দি লাগেনি আমার, কিন্তু অনেকবার কিন্তু আমি হাঁচি দিয়েছি। তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এবার চলে আসলাম এই যে সাইড টেবিলটা, যে আমাদের খাটের সাইড টেবিলটা, যে তো এই টেবিলটা পরিষ্কার করছি। কারণ কি এটা কিন্তু সেই আছে, পরিষ্কারই আছে, তাও আমি একটুখানি পরিষ্কার করে দিলাম। কারণ কি ধুলো তো আছেই, তো আমি ভাবলাম যে না, পরিষ্কার যখন করছি তো সবই করি একসাথে। আর এই যে ভাসের মধ্যে দেখতে পাচ্ছ না যে মানি প্ল্যান্টটা, এটা কিন্তু মানে প্রায় 1 বছর হয়ে গেল, প্রায় 1 বছর না হলেও প্রায় 1 বছরের কাছাকাছি। কিন্তু গাছটা এত সুন্দর হয়েছে, ছোট ছোট পাতা হয়েছে মানি প্ল্যান্টে, আর শিকড় বেরিয়েছে গাছটার মধ্যে। আমি কিন্তু কোনো মাটি দিইনি, এমনিই হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার সব কিছু মুছে নিলাম, মুছে নিয়ে এবার সব সাজিয়ে রাখছি একের পর এক। তা আমার এই ব্লগিংটা দেখে কিন্তু আমার মেয়ে খুব খুশি হয়ে যাবে। কারণ ও আমাকে বলেছে, দেখবো তুমি কি ঘর পরিষ্কার করো কি করো না। তা আমি বললাম, দেখ মেহেন্দি, আমি তো ব্লগিং করব এখন, তা ব্লগিং করলে পরে তুই তো দেখবি, আর তখনই তুই দেখতে পাবি যে আমি ঘর পরিষ্কার করে রাখছি কি রাখছি না। এখন কিন্তু আমার খুব ভালো লাগে, সত্যিই বলছি। আমার এখন শরীর, মন আর সময়, সবচেয়েতে বড় হচ্ছে আমার সময়টা কেটে যায় এই কাজগুলো করতে করতে না। একদম সময়টা যে কোন দিক দিয়ে পালিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। এই যে সকাল থেকে লেগে পড়েছি, তো কখন যে 1:30 বেজে যায় আর শঙ্কর চলে আসে আমি টেরই পাই না। তো শঙ্কর বলে যে তুমি এতক্ষণ কি করলে? তা শঙ্কর আমার তো এই ব্লগিংটা দেখবে, তা ব্লগিংটা দেখে বুঝবে যে আমি সকাল থেকে উঠে কি করি। তা সেই যে জামা কাপড়গুলো রোদের তেজে শুকিয়ে গেছে, তা সেগুলোকেই এখন আমি ভাঁজ করে আলমারিতে রেখে দিচ্ছি। কারণ আলমারিও কিন্তু আমার মেয়ে গুছিয়ে দিয়ে গেছে, তা সেই জন্য দেখতেই পাচ্ছ। তবে শঙ্করের জায়গাটায় না জামা কাপড়টা বেশি হয়ে গেছে, তো শঙ্করের জায়গাটা জামা কাপড়গুলো একটু সরিয়ে রাখতে হবে। আর কি বলবো, এখন এই যে দেখতে পাচ্ছ, এখন ঘর ঝাড়ু দিতে চলে এসেছি। তাহলে কতগুলো কাজ করলাম, তাই না? আমি কিন্তু হাঁপিয়ে গেছিলাম এতগুলো কাজ করতে করতে। আমি ভাবছি যে কি জানি ব্লগিংটা ছোটই হবে কি না, এবার এডিটিং করতে এসে দেখছি যে আরে বাপরে, অনেক বড় হয়ে গেছে। বন্ধুরা তোমরা কিন্তু দেখো, হ্যাঁ, আমার এই ব্লগিং। অবশ্য যারা তোমরা আমাকে ভালোবাসো তারা তো আমাকে দেখবেই, আর যারা ভালোবাসো না তারা দেখো। যদি মন চায় তাহলে পরে দেখো। আশা করি তোমাদের খারাপ লাগবে না আমার ব্লগিংটা। তা ভালো করে এই যে দেখতেই পাচ্ছ একদম ঝেড়ে নিচ্ছি। আর আমার এই ঘরগুলো না এত ছোট, এই দেখো একটা খাট, আর এই পাশে ওই যে ওইখানটা পেছন দিকেই দেখতে পাচ্ছ একটা আয়না, আর এই পাশে হচ্ছে আলমারি আছে। মানে তাছাড়া মানে হাঁটা চলার না জায়গাই নেই। তো যাই হোক, তথাপিও আমারই তো ঘর, তাই না? আর আমি এই ঘরটাকে খুব ভালোবাসি, সত্যিই তাই। আর আমি একটু তাড়াহুড়ো করছি এই কারণেই যে আমাকে আবার শঙ্কর ফোন করেছিল যে তুমি একটুখানি দোকানে এসো, তাহলে পরে আমি বাজারে যাব। তো সেই জন্য আমি একটুখানি তাড়াতাড়ি করছি যে এই কাজকর্মগুলো আবার যদি পেন্ডিং রেখে যাই
তো আমার এসে আর কাজ করতে ইচ্ছে করবে না। তা আমি ভাবলাম যে না, ঘর-টর একবারে ঝেড়ে ঠেড়ে তারপরেই আমি দোকানে যাব। তো দেখে নাও তোমাদেরকে আমি যে এতক্ষণ ধরে কাজকর্মগুলো করলাম, তো দেখো যে আমার ঘরটা কিরকম লাগছে। একদম নিট অ্যান্ড ক্লিন, তাই না? তো ঘর-টর ঝেড়ে এখন চলে এসেছি উঠোনটাকে ঝেড়ে দিতে। কারণ কি, ওই যে তোমাদের তো বলেছি যে ওই যে পাতাগুলো, সব গাছের পাতাগুলো পড়ে তো, আর হাওয়া যেহেতু চলে, তা সেই জন্য কি হয়, ওই পাতাগুলো এসে এসে সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। তা আমি ভাবলাম যে না, প্রত্যেক দিন যদি অল্প অল্প করে ঝেড়ে দিই তাহলে পরে আমার খাটনিটাও কম হবে, আর এদিকে পরিষ্কার পরিচ্ছন্নও লাগবে। তো সেই জন্য দেখতেই পাচ্ছ যে উঠানটাকে ঝেড়ে দিচ্ছি। ঘড়িতে 9:45 বাজে। তা এখন আমাকে 9টার মধ্যে দোকানে যেতে হবে, কারণ শঙ্কর যাবে হচ্ছে বাজারে বাজার করতে, কারণ ঘরে এক ফোঁটাও বাজার নেই। তো শঙ্কর বললো যে তাড়াতাড়ি আসো, কারণ না হলে পরে তো ভালো বাজার পাওয়া যাবে না, কারণ সকালবেলায় তো বাজার বসে আমাদের এখানে। তো দেখতেই পাচ্ছ কিরকম ঘেমে গেছি। তো এতগুলো কাজকর্ম সব সারলাম, তা সেরে ঠেরে এখন আমি গায়ে জল ঢেলে, কারণ আমার না গাটা গিনগিন করছে, একদম ভালো লাগছে না। তা আমি ভাবলাম যে না, একটু গায়ে জল ঢেলে তারপরে দোকানে যাই। তা চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিংটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখো, মানে স্নান করেই এলাম, কিন্তু তাও দেখো কিরকম ঘেমে যাচ্ছি, কারণ প্রচণ্ড গরম লাগছে। এতগুলো কাজকর্ম করলাম তো তাই। তা আমি কিন্তু পুজো দিচ্ছি না, কারণ আমি এখন তাড়াতাড়ি করে দোকানে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ 9টা বাজতে 5 মিনিট বাকি, 9টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন আমাকে 9টার মধ্যেই যেতে হবে। তো এই যে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি, আর এসে তারপরে আবার স্নান করে তারপরে পুজো করব, মানে রান্না বান্না করে তারপরে পুজো করব। তা চলো তাড়াতাড়ি যাওয়া যাক। পৌনে 10টা এখনো কিন্তু বাজেনি। তা আমি ঘরে চলে এলাম, আর দেখতেই তো পেলে যে শঙ্কর বাজার করে বাজারটা পৌঁছে দিয়ে গেল আমাকে বাড়ি অবধি। আর এই যে যেহেতু অনেকটা ভারী, তা আমি তো নিয়ে আসতে পারবো না, তা সেই জন্য শঙ্কর বললো চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তা শঙ্কর পৌঁছে দিয়ে গেল। আর এখনও কিন্তু আমি ব্রেকফাস্ট করিনি। তা ব্রেকফাস্টে আজকে করব ম্যাগি, একদম স্যুপের মতন করে করব। আজকে খুব ম্যাগি খেতে ইচ্ছে করছে, তা শঙ্করকে তাই বললাম যে 2টো ম্যাগি দিয়ে দাও, তা আজকে ম্যাগি করি। তা চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, কারণ খুব খিদে পেয়ে গেছে। ম্যাগি করতে এসে দেখি যে ফ্রিজের মধ্যে গোলা রুটি, মানে গোলা রুটির গোলা পড়ে আছে। তো কালকে একটুখানি গোলা রুটি করেছিলাম, তো ভাবছি যে শঙ্করকে একটুখানি বেশি করেই ম্যাগি করে দিই, আর আমি একটুখানি গোলা রুটি আর অল্প করে ম্যাগি খেয়ে নেব।
এই দেখো শঙ্কর কত বাজার এনেছে, দেখো আমরা থাকি 2 জন আর বাজার এনেছে 5 জনের। এরকম করে কি হয় বলো? তাহলে পচে যাবে না? কত খাওয়া যায় বলো? তো যাই হোক, এনে যখন ফেলেইছে তাহলে আমাকে এখন প্রত্যেক দিন বেশি বেশি করে রান্না করতে হবে। এই দেখো ঝিঙাগুলো দেখো কি সুন্দর একদম, কিন্তু সব কচি কিন্তু না। আর এখানে এনেছে হচ্ছে এটা গাটি কচু, এটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। এটা আমি একবার রান্না করে দিয়েছিলাম ওকে দিল্লিতে, তা খুব ভালো পেয়েছিল। আর এটা হচ্ছে লাল শাক, আর এটা কি শাক, মূলো শাক মনে হয়, মূলো শাক হবে হয়তো। এখানে হচ্ছে লাউ আছে, এখানে বেগুন, এখানে করলা, আর এটার মধ্যে হচ্ছে ধনে পাতা, ধনে পাতা আছে, আর বেগুন, তারপরে হচ্ছে এখানে মোচা, তারপরে টমেটো, আর এটার মধ্যে আছে হচ্ছে লঙ্কা, এটার মধ্যে লঙ্কা দেখি, হ্যাঁ এই যে লঙ্কা আছে। আর এখানে আছে হচ্ছে এই দেখো আলু, পেঁয়াজ, রসুন, এগুলো আছে প্লাস্টিকের মধ্যে। আর ওখানে ঘরে তেল নেই, সর্ষের তেল নেই, তো সেই জন্য সর্ষের তেলের একটা প্যাকেট এনেছি, এটা আমি দোকান থেকেই এনেছি। তো এই যে দেখতে পেলে তো, এই যে কুমড়ো, মিষ্টি কুমড়ো, এগুলো সব নিয়ে এসছে। তো যাই হোক, শঙ্কর কি কি বাজার আনলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কীরকম লাগলো, শঙ্কর কীরকম বাজার করে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফ্রিজের মধ্যে রেখেছি মাছ, তো এটা কি মাছ এনেছে আমিও দেখিনি এখনো। তো চলো যাই রান্নাঘরে, তো গিয়ে দেখি যে এটা কি মাছ এনেছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে। তো এই যে ব্রেকফাস্ট করেছিলাম, তো এই বাসনগুলো এখনও রয়ে গেছে। তো যাই হোক, এটার মধ্যে আগে আমি মাছটাকে নামাই, কারণ যখন ক্যামেরাটা অন করেছি তো একবারে তো এক হাতে কাজ করার চেষ্টা করছি। আমি দেখি ব্লগাররা বেশ এক হাতে খুব সুন্দর কাজ করে, তা আমিও চেষ্টা করছি, কারণ একদিন হয়তো আমিও ভালো ব্লগার হতে পারবো। তাই এই যে দেখতে পাচ্ছ তো, এটা কি মাছ, এটা মনে হয় কাতল মাছ হবে, কাতল মাছ কি রুই মাছ হবে। তো যাই হোক, এটা এনেছে, তা এখন আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে আর গোটা জিরে, এবার এটাকে ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে কেটে রেখেছি আলু, এখানে 2টো আলু কেটেছি আমি, তো এই আলুগুলোকেও এখন দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি অল্প করে ভেজে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ এখানে বেশি ভাজলাম না, কারণ গলে যাবে। আর এখানে আমি মিক্সিতে পিষে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা, আর এটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এটাকে এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এদিকে ভেজে রেখে দিয়েছি মাছ, তো দেখো মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে, তাই না? তা দেখতেই পাচ্ছ আমি এখানে হলুদ, নুন আর আরেকটু টমেটো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে তেলও ছেড়ে গেছে, এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। এখন মাছগুলোকে ছেড়ে দেব, কারণ ঝোলটা ফুটে গেছে।
ঝোলটাকে একটু শুকিয়ে অল্প টুকুন গ্রেভি করে নেব। আরে ওইখানে উঠাও না, ওই যে জিটকু চললাম, টাটা, আমরা চললাম। হ্যাঁ, আমাকে একা রেখে ব্যাস। এই যে আমার বড় যা, হ্যাঁ, আর দিদিভাই চলে আসবে। দিদিভাই যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি, আর মেজদিভাই যাচ্ছে হচ্ছে কলকাতা। তো দিদিভাই চলে আসবে রবিবার দিন, কিন্তু মেজদিভাই আসবে সেই নভেম্বরে, তাই তো? হ্যাঁ, তো তার আগে আসতে পারলে চলে আসবা। হ্যাঁ, আর ওই যে মেজদা সবে যে লাগেজ নিয়ে রেডি হয়ে গেছে। তো এখন ভাল লাগছে, কিন্তু মেজদাকে কিন্তু হ্যান্ডসাম লাগছে না? তা কাঞ্চনকন্যা 4:45-র মধ্যে ঢুকে যাবে। তো এইখানটাই মানে কোচটা পড়বে। তা সেই জন্য এইখানে মেজদা এই যে সব মালপত্রগুলো রাখছে। তো এখানে যা রোদ, হ্যাঁ ওই দিকটায় না। তবে একটা সুবিধা হয়েছে যে এই দিকটা ওই যে এসিটা পড়ে, তো তাড়াতাড়ি চলে আসবা, বুঝলা মেজদি ভাই? আমাদের নভেম্বর আমাদের ব্যাক রিজার্ভেশন হয়েই আছে 28 তারিখ। না, সে হয়ে যাক, কিন্তু যদি পারো তাহলে পরে ওইটাকে ক্যান্সেল করে দিয়ে তাড়াতাড়ি চলে এসো, তাই না? ভালো লাগে না একা একা এত বড় বাড়িতে, কি ভালো লাগে বলো তো দেখি। আমরা আসি, তারপর তোরা যাস। হ্যাঁ ঠিক আছে, ঘর বাড়ি ফাঁকা রেখে যাস। না না, সে তো ওইটাই। ফার্স্ট ক্লাসে যাচ্ছে এসিতে, বাবা। বডিগার্ড কই তুমি? এসিতে উঠবি এখন দিছি। আমারও যেতে ইচ্ছা করছে, কিন্তু কি করব বলো, উপায় নেই এখন। হ্যাঁ হ্যাঁ আসলাম ঠিকই, কিন্তু আবার ওই যে তোমাদের যাওয়া দেখে আমারও যেতে ইচ্ছা করছে। একসাথে কি সুন্দর গল্প করতে করতে যেতাম। হ্যাঁ হ্যাঁ সত্যিই তাই। এই যে কাঞ্চনকন্যার নতুন কোচ হওয়ার পর থেকে কিন্তু আমরা কিন্তু যাইনি। বলছি চল মাঝে যাই আমরা, কলকাতায় থাকতে থাকতে। হ্যাঁ দেখো বাবা, যা রোদ ওইখানটায়। পুলিশ কমিশনার লাগছে, মুখটা আবার করবি। শঙ্কর খালি পেটের মধ্যে হাত বুলাতে থাকে। এরকম আরো আগে আস্তে আস্তে
ওইটাতে যাও, ওইটাতে বাবা বাবা। আস্তে মেজদা উঠে যাও। হ্যাঁ আরে তোমার দেখতে হবে না, শঙ্কর এক্ষুনি ছেড়ে দিবে, কি দরকারটা। ঠিক আছে, এখান দিয়ে আস্তে আস্তে চলে যাবে এখন, নিশ্চিন্ত।